আসসালামু আলাইকুম। আজকে পরিণতি ও সুশাসন দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের নাম হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। অধ্যায়টি অনেক ছোট, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সকালে মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, দরকার হলে আবার 2x দিয়ে করবা। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো শুরু করি। বিসমিল্লাহ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন ও কার্যাবলী। প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 137 অনুচ্ছেদে বলা হয়েছে, একজন সভাপতি সহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যক সদস্য নিয়ে বাংলাদেশের সরকারি কমিশন গঠিত হয়। রাষ্ট্রপতি 57 নং অধ্যাদেশে অনুযায়ী সরকারি কর্ম কমিশনের সভাপতি ও সদস্যগুলো অনূর্ধ্ব 6 জন এবং অনূর্ধ্ব 17 জন নির্ধারিত করা হবে। তবে কমিশন অধিক সদস্য এমন হবে যারা কর্মপক্ষে 20 বছর ও তারও বেশি সরকারের কর্মে কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। কমিশনের সভাপতি ও সদস্যগণ দায়িত্বভার গ্রহণ তালিকা থেকে 5 বছর এবং তাদের বয়স 65 বছর পূর্ণ হলে এর মধ্যে যেটি আগে ঘটবে পর্যন্ত স্ব পদে বহাল থাকবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রশাসনের কার্যাদি নির্বাহের জন্য কর্মচারীদের নিয়োগ ও অন্যান্য দায়িত্ব পালনে স্বাধীন ও কর্মোন্নতি হিসেবে যেসব কার্য সম্পন্ন করে। প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ দানের জন্য উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্য যাচাই ও পরীক্ষা পরিচালন করে থাকে। কোনো বিষয় সম্পর্কে কমিশনের পরামর্শ চাওয়া হলে তা কমিশনের দায়িত্ব সংক্রান্ত কোনো বিষয় এর কাছে পাঠানো হলে সে সম্বন্ধে রাষ্ট্রপতিকে উপদেশ দান ও কমিশনের কর্তব্য এবং আইনের দ্বারা নির্বাচিত অনেক দায়িত্ব পালন হবে। সবাই তো বুঝছে এই বিষয়টা। এবং এবার পড়ি গণতন্ত্র সরকারের প্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের ভূমিকা। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নির্মাণের পূর্বশর্ত হলেও কার্যকর নির্বাচন ব্যবস্থা। বাস্তব সুষ্ঠু ও নির্বাচন ব্যবস্থা হলো গণতন্ত্রের রক্ষাকবচ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো রাষ্ট্রপতি ও সংসদ নির্বাচনে পরিচালন, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতিকরণ, ভোটারদের পরিচয়পত্র প্রদান, আইন কর্তৃক নির্বাচিত অন্যান্য নির্বাচন যেমন সকল স্থানীয় সরকার পরিষদ যথা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পার্বত্য জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাইকরণ ইত্যাদি। পদ সমর্থিত ও নির্বাচন পরিকল্পনা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা নির্বাচন কমিশনের কাজ। গণতন্ত্র মানের হলেও জনগণের শাসন এর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একমাত্র নির্বাচনের জন্যই জনগণ সরাসরি শাসন কার্যে অংশগ্রহণ করতে পারে। তাই গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠান নির্বাচনের কমিশনের ভূমিকা ও গুরুত্বপূর্ণ অত্যাধিক। নেক্সট টপিক, অ্যাটর্নি জেনারেল ক্ষমতা ও কার্যাবলী। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। তিনি দেশের যে কোনো আদালত সরকারের পক্ষে মামলা পরিকল্পনা করতে পারেন। তিনি পদাধিকারের বার কাউন্সিলের চেয়ারম্যান, কিন্তু সাংবিধানিক পদে আনুষ্ঠানিকত অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি প্রদত্ত সব দায়িত্ব পালন করবে। তিনি দায়িত্ব পালনের জন্য দেশের যে কোনো আদালত ব্যতীত পেশা করতে পারবেন। তিনি প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মতামত প্রকাশ করতে পারবেন।
অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের সরকারের আইন বিশেষজ্ঞ উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন। মহা হিসাব নিরপেক্ষ ও নিয়ন্ত্রক ভূমিকা ও কার্যাবলী। মহা হিসাব নিরপেক্ষ ও নিয়ন্ত্রক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবিধানের পদ। তিনি জাতীয় সংসদে অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সরকারের কর্মকর্তা ও কর্মচারী সরকারি হিসেবে নিরপেক্ষ করবেন এবং অনুরূপ হিসেবে সম্পর্কে রিপোর্ট দান করবেন। অনুচ্ছেদ 128(1) এই উদ্দেশ্যে তিনি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দলভুক্ত সকল নথি বহি সরিস দলীয় ও নগদ অর্থে স্পট জামিন ভাণ্ডার ও সরকারের সম্পত্তি পরীক্ষা অধিকারী হবেন। অনুচ্ছেদ 128(1)-এ তিনি আইনের দ্বারা প্রতিষ্ঠিত যে কোনো যৌথ সংস্থা হিসেবে নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসেবে সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন। অনুচ্ছেদে 128(2) এছাড়াও জাতীয় সংসদ আইন দ্বারা তার উপর যেসব দায়িত্ব ও কর্তব্য নির্বাচিত করেন সেসব দায়িত্ব তিনি পালন করবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি ও কর্মপক্ষের পরিচালক ও নিয়ন্ত্রক হবেন না। অনুচ্ছেদে 128(4) রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে মহাহিসাব নিরীক্ষক যে রূপ পদ্ধতি নির্বাচিত করবেন সেরূপ আকার ও পদ্ধতি প্রজাতান্ত্রিক হিসেবে রক্ষিত হবে। নেক্সট, বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ, দুর্নীতি দমন কমিশন ভূমিকা। দুর্নীতি দমন কমিশন তার ক্ষমতা ও কার্যাবলী যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুর্নীতি দমন কমিশন উদ্দেশ্য হল দুর্নীতির বেড়াজাল থেকে দেশকে রক্ষা করা। এই কমিশন গৃহীত ব্যবস্থার মাধ্যমে দেশের দুর্নীতি অনেকটাই হ্রাস করা সম্ভব। দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সাক্ষী তহবিল অভিযোগ সম্পর্কে অভিযুক্ত জেরা বেসরকারি দলিলপত্র উপস্থাপন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ক্ষমতা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এ বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন অথবা প্রধান দুর্নীতি দমন কমিশন যে কোনো স্থান তার ক্ষমতা প্রয়োগ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। আইনে আরও বলা হয়েছে, অবৈধ সম্পদ অর্জনকারী ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা যাবে। এর ফলে সাধারণত ব্যক্তি দুর্নীতি করা থেকে নিজেকে বিরত রাখবে। 2004 আইনে দুর্নীতি দমন কমিশন থেকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তার অধীন যে কোনো অফিসার দুর্নীতি বিষয়ক তদন্ত করতে পারবে। দুর্নীতি দমন কমিশন আইন বাস্তবায়নের মাধ্যমে দুর্নীতি দমন গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখতে পারে। কেননা এই আইন বলে কমিশন দুর্নীতি গ্রন্থের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করলে অন্যায়ীরা দুর্নীতি করার ক্ষেত্রে শাস্তির ভয় পাবে এবং নিজেদের দুর্নীতি মুক্ত রাখতে সতর্ক হবে। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই অধ্যায়ের। প্রথমে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠন, পদের মেয়াদ ও পদচুক্তি। একজন সভাপতি সহ আইনের দ্বারা নির্ধারিত সংখ্যার সদস্য নিয়ে বাংলাদেশ সরকার কমিশন গঠিত হয়। এটি গঠনের মূল নীতি। দ্বিতীয়ত, পদের মেয়াদ। পাবলিক সার্ভিস কমিশন সভাপতি ও সদস্য ও তার দায়িত্ব নিয়োগের হবার পরবর্তী 5 বছর বা 65 বছর বয়সের মধ্যে সে শতাব্দী আগে পূরণ হবে সে সময় পর্যন্ত ক্ষমতা অধিবেষ্টিত থাকবে। মানে একজন ব্যক্তির বয়স হতে হবে 65 বছর সর্বোচ্চ বয়স ও মেয়াদে থাকতে পারবে 5 বছর। পদচুক্তি। সুপ্রিম কোর্টের বিচারপতি যে পদ্ধতি যে কারণে অপসারিত হতে পারেন সেরূপ পদ্ধতি ও কারণ ছাড়া সরকারি কার্যকলাপে সভাপতি ও অন্য সদস্যবৃন্দ অপসারিত হবেন না।
মহাহিসাব নিরপেক্ষ ও নিয়ন্ত্রক, নিয়োগ ও কার্যের স্বার্থ, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ হন কর্মের মেয়াদ। মহাহিসাব নিরক্ষয় ও নিয়ন্ত্রণ 65 বছর বয়স পর্যন্ত ক্ষমতায় অধিবিষ্ট থাকবেন। পদচুক্তি, সুপ্রিম কোর্টের বিচারপতি বিন্দু এ কারণে ও পদ্ধতিকে অপসারিত হবেন এবং যে কারণ পদ্ধতি ব্যতীত তাকে অপসারণ করা যাবে না। এই ছিল সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের 7ম অধ্যায়ের সমাপ্তি। ক্লাসটা অনেক ছোট, দরকার হলে 2x দিয়ে আবার দেখবে এবং বারবার দেখে অনুরোধ রইল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।